জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান লিকন। রাজনীতিতে আজকে আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার, আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান আছেন, আমাদের সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আছেন, আমাদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারও থাকবেন বলে আশা করছি। সরোয়ার তুষার যানজটে পড়েছেন, খুব শিগগিরই হয়তো তিনি আমাদের মাঝে এসে পৌঁছবেন বলে আশা করছি। সরোয়ার তুষার যে যানজটে পড়েছেন সেটা আসলে অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত নয়, কারণ শাহবাগে ট্রেনি চিকিৎসকদের অবরোধ, কাকলী বনানীতে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের অবরোধ, যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান, পরে কাকরাইলে গিয়ে তারা শুয়ে বসে পড়েন। সিএনজি চলাচলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে চালকদের অবরোধ, 3 কিলোমিটার সড়কে তীব্র যানজট। মোটা দাগে এই ছিল আজকের সড়কের হালচাল। আর গাজীপুরের রাস্তাটা এমন হয়ে গেছে যে প্রতিদিনই কোনো না কোনো কারণে বন্ধ হয়ে যাওয়াটা রেওয়াজ হয়ে গেছে। একটা ফেসবুক স্ট্যাটাস পড়ে শোনাই, 18 জন লোক নিয়ে পুরো ঢাকা শহর অচল করে দেয়া। নাগরিকরা নানা ধরনের দাবি করতেই পারে, আন্তরিকতার সাথে সেটা দেখবেন সরকার। তাৎক্ষণিকভাবে সেটা পূরণ করতে না পারলেও বুঝিয়ে শুনিয়ে তাদেরকে নিবৃত্ত করা উচিত। কিন্তু হায়, এ দেশটার কোনো মা বাপ নাই। দেশটার বাবা মা আছে নিশ্চয়ই, নিত্য যানজট নিরসনে বাবা মা কোনো কাজ করছে কিনা আজাদ মজুমদার আপনার কাছে জানতে চাই। বাবা মা কারা? বাবা মা, দেশের বাবা মা আসলে দেশের মালিক জনগণ। বাবা মা সাধারণত অভিভাবক হিসেবে সরকারকেই বোঝা যায়, মানে আমরা সরকারকেই বুঝি। ধন্যবাদ। সরকার কাজ করছে, সরকার দেশের মানুষকে নিয়মিতভাবে অ্যাপিল করছে যে আপনারা আপনাদের দাবি দাওয়াগুলো সিস্টেমেটিক ওয়েতে জানান, এবং ক্ষেত্র বিশেষে সরকার অ্যাকশনও নিচ্ছে। কিছু কিছু দাবি দাওয়া পূরণও হয়েছে এবং এই দাবি দাওয়া নিয়ে আলোচনাও হয়েছে, কিন্তু সরকারকে নানাভাবে বিব্রত করার জন্য নানা গোষ্ঠী এখন তৎপর আছে। তারা চেষ্টা করছে যে সরকারকে কিভাবে ব্যর্থ প্রমাণ করা যায়, সরকার কিভাবে নন ফাংশনিং প্রমাণ করা যায়। এগুলো করতে পারলে তাদের অনেক সুবিধা, কিন্তু এই সুবিধা সরকার ক্ষেত্র বিশেষে মেনে নিচ্ছে, কারণ সরকার চায় না যে এক সময়ে জনগণের উপর যেভাবে ফেসিবাদী শক্তি বা ফেসিবাদী পুলিশকে আমরা দেখেছি ঝাঁপিয়ে পড়তে নানা ইস্যুতে, অনেক ছোটোখাটো বিষয়েও তাদের উপর মানুষকে রাস্তার পাশে দাঁড়াতেও দেয়নি। তো এখন দীর্ঘদিন মানুষ কোনো দাবি দাওয়া তারপর জানাতে পারেনি। যখন দাবি দাওয়া জানিয়েছে, তীব্র আন্দোলন হয়েছে, যখন একটা পর্যায়ে যখন আন্দোলনকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন আমরা দেখেছি নানা বাহিনী, হেলমেট বাহিনী, নানা পেটুয়া বাহিনী, তারা কীভাবে মানুষের উপর অত্যাচার করছে। এখন সরকার এগুলো কিছু করছে না। এখন সরকার মানুষকে স্পেস দিচ্ছে, এই স্পেসটাকে কেউ কেউ অপব্যবহার করছে। এই অপব্যবহারের ফলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যাটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই সমস্যাটা মানুষের ভোগান্তি। সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি দেখেছেন, উনি জাতির উদ্দেশ্যে কিছুদিন আগে যে ভাষণ দিয়েছেন, উনি সেখানে স্বীকারও করে নিয়েছেন যে সরকারের কাজ শুধু সমবেদনা জানানো না, সরকারের কাজ মানুষের সমস্যার সমাধান করা। এই সমস্যার সমাধানের জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। জি আজাদ মজুমদার, আপনার কথা যদি ধরেই নেই, সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। আজকে যেটা দেখলাম, ট্রেনে যে ডাক্তার তাদের ওখানে গিয়েছেন সার্জিস আলম, সেটা তিনি যেতেই পারেন, তারা একটি অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। মানে এই সমস্যাটা, মানে দাবি তো ট্রেনি ডাক্তারদের দাবি ছিল সরকারের কাছে, কিন্তু সেখানে আমরা সরকারের কাউকে যেতে না দিয়ে দেখলাম যে একজন সমন্বয়ক ছিলেন, তিনি তো এখন নাগরিক কমিটিতেই আছেন, তিনি গেলেন এবং তার কথা শুনেই আসলে তারা রাস্তা ছাড়লো। মানে সমাধানের কাজটাকে আসলে সরকার করছে বা সরকার তাদের মধ্য দিয়ে করছে, অথবা তারা নিজ আগ্রহে যাচ্ছেন, কোনটা হচ্ছে? মানে সমাধানটা আসলে কে করছে? একটা দেশ তো দেশের নাগরিকদের নিয়ে,
কেউ যদি নাগরিক দায়িত্ব মনে করে যদি কোনো সমস্যার সমাধানের জন্য এগিয়ে যায়, আমরা তো সেটাকে স্বাগতম জানাই। সেটা নাগরিক কমিটির কেউ যদি যায়। আজকে এই 4টি ঘটনায় সরকারের পদক্ষেপটা আমি একটু বুঝতে চাচ্ছি। আজকের 4টি ঘটনাতে সরকার পর্যবেক্ষণ করেছে। এখন সরকার এই 4টি ঘটনায় আলাদা আলাদাভাবে কোনো পদক্ষেপ সরকারের পক্ষে নেওয়া কঠিন ছিল, কিন্তু সরকার পর্যবেক্ষণ করেছে এবং সরকার চেষ্টা করেছে সমন্বয়ের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করার। জি, 2-3 ঘন্টা 4 ঘন্টা রোজ আমাদের যানজটে ভুগতে হবে, এটা আমাদের ধরে নিতে হবে, এরকম বিষয়টা। 2-3 ঘন্টা 4 ঘন্টা তো আমরা আসলে আজকে প্রথম যানজটে ভুগছি না। আমি কিন্তু আপনার অফিসের সামনে 2 ঘন্টা যানজটে ছিলাম। এটা কিন্তু সরকার তৈরি করে না। তো এইরকম যানজট বাংলাদেশের এটা নিত্য দিনের সমস্যা, এবং এই সমস্যাটা ক্ষেত্র বিশেষে কেউ ইচ্ছে করে বাড়িয়ে তুলছে। যারা বাড়িয়ে তুলছে তাদের বিষয়টাও সরকারের নজরে আছে, এবং তাদের ক্ষেত্রেও উপযুক্ত সময়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তার জাহিদুর রহমান, গতকালের একটা ঘটনা আপনাকে বর্ণনা করি। আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা গাজীপুরকে সংযুক্ত করে টঙ্গী তুরাগ নদীর উপরে যে একটা বেইলি ব্রিজ, সেটা ভেঙে গেছে, ভেঙে পড়েছিল। আজকে সকালবেলা সেই যে ট্রাকটি ভেঙে পড়ে গিয়েছে তুরাগ নদীতে, সেটা আজকে সকালবেলা তোলার কাজ শুরু হয়েছে। গতকালকে প্রায় ঘন্টার পর ঘন্টা, 10, 12, 18 ঘন্টা পার হয়ে গেছে, কাউকে মানে তুলতে দেখা যায়নি। কেন? আমাদের সহকর্মীরা ছিলেন সেখানে। সহকর্মীরা টানা ফোন দিয়ে গিয়েছেন সড়ক ও জনপথ বিভাগকে, BIWTA-কে। পরে পুলিশ কলটা রিসিভ করেছেন, কিন্তু পুলিশ তো আসলে তুরাগ নদীর এই পাশে ঢাকা, ওই পাশে গাজীপুর। কাজেই ঢাকা পুলিশ কি করবে আর গাজীপুর পুলিশ কি করবে, সেটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব। আর বাকি দুটি সংস্থাকে পাওয়াই যায়নি। পুলিশও ফোন দিয়েছে এই দুটি সংস্থাকে, তারা আসলে ফোনে পায়নি। কিন্তু ঝক্কি যেটা হয়েছে, সড়ক ও জনপথ বিভাগ বলছে যে বেইলি ব্রিজটা তো আসলে ব্রিজটা তাদের, কিন্তু নদীতে যে পড়েছে, নদী তো আসলে BIWTA-এর। আসলে তাহলে ট্রাকটাকে উদ্ধার করবে। তো এই ছিল মোটামুটি গল্পটা। সরকার চেষ্টা করছেন, অবশ্যই হয়তো আমরা সব কিছু দেখি না সরকার কী কাজ করছেন। ডাক্তার জাহিদুর রহমান, এই যদি হয় চেষ্টা একটি ট্রাক তুলতে এত গুরুত্বপূর্ণ একটি সড়কে, ভোগান্তি কেমন হয়েছে আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। কেমন কাজ করছেন আমাদের বাবা মারা, ফেসবুক স্ট্যাটাস অনুযায়ী যদি বাবা মা বলে থাকি? আমি ব্যক্তিগতভাবে বাবা মারা সঠিকভাবে কাজ করছেন বলে মনে করি না। যেমন এই যে কেসটার কথা বলেন, এটা কেন হলো সেই প্রসঙ্গে আসবো। তার আগে আজাদ ভাই কয়েকটা কথা বলেছেন, সেই প্রসঙ্গে কয়েকটা কথা বলা জরুরি। মানে পুলিশ আগে ঝাঁপিয়ে পড়তো, এই ভাষাটাই ব্যবহার করেছেন। ট্রু, আমরা পুলিশকে কিন্তু এখন ঝাঁপিয়ে পড়তে বলছি না, কিন্তু পুলিশকে কাজ করতে হবে। এবং একটা রাষ্ট্রে পুলিশ হচ্ছে বল প্রয়োগ করার জন্য পোষা হয়। 2 লক্ষ সম্ভবত এখন সংখ্যা, নানান রকম ব্যবস্থা আছে বল প্রয়োগ করার। এবং বল প্রয়োগও যে সবসময় করতে হবে, নট নেসেসারিলি। আপনি ওখানে যাবেন, ওখানে সেই পরিস্থিতি ট্যাকল করবেন, প্রয়োজনে বল প্রয়োগের কথা বলবেন। মানে শেখ হাসিনার সাথে ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের বল প্রয়োগের ডিফারেন্স হচ্ছে এই, শেখ হাসিনা ইললেজিটিমেটলি বল প্রয়োগ করতেন এবং ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করতেন। রাস্তায় গেছে, এই জুলাই আগস্টের কথা বলছে, আপনি বিক্ষোভে নেমেছেন, আপনি মাথা লক্ষ্য করে লেথাল ওয়েপন দিয়ে গুলি করেছেন, আপনি ডিসপ্রপোর্শনেট গুলি করেছেন, এগুলো আছে। কিন্তু আপনি যদি লেজিটিমেটলি বল প্রয়োগ করেন সমস্যা সমাধানের জন্য, তাহলে আসলে জনগণ সেটা সঠিকভাবে নেবে। যারা ওই বল প্রয়োগের শিকার হবেন তাদের কাছে হয়তো ভালো লাগবে না। কথাগুলো খুব ক্রুডলি বলে ফেলা ভালো। রাষ্ট্র কাউন্সেলিং করে চালানো যায় না। দ্যাটস দ্য মেইন প্রবলেম উইথ দিস গভর্নমেন্ট। তারা মনে করছেন কাউন্সেলিং করেই রাষ্ট্র চালানো যাবে। রাষ্ট্র কাউন্সেলিং করবে না, করবে, এটাও দরকার আছে, কিন্তু প্রয়োজন মতো বল প্রয়োগ করতে হবে। আমরা এই জায়গাটাতেই সমস্যা দেখছি যে সরকারকে খুব দুর্বল ভাবা শুরু হয়ে গেছে। এবং এই দুর্বল যে শুধু এই যে বিভিন্ন মানুষজন এসে করবেন তারা, আজাদ ভাই বলছেন যে অনেকে এটাকে প্রকট করে তুলতে চাইছে, সরকারকে ডিসফাংশনাল দেখাতে চাইছে। তো আপনারা তো জানেন এটা, যে সরকারকে ডিসফাংশনাল দেখানোর চেষ্টা আছে, এটা আমিও মনে করি, সেটা আপনারা হতে দিচ্ছেন। এবং যখন সরকার দুর্বল হয় তখন না প্রশাসনও, বিভিন্ন ডিপার্টমেন্ট, তারাও মনে করে সরকার তো খুব সবল না, দুর্বল একটা সরকার। সুতরাং এই যে নানান রকম কিছু, এটা এই থানা না ওই থানা, ব্রিজ না পানি, এগুলোও চলে ওই কারণে। আমি সাথে একটা জিনিস প্রাসঙ্গিকভাবে যোগ করতে চাই, খেয়াল করবেন, প্রশাসন সংস্কার কমিশন একটা রিপোর্ট দিতে যাচ্ছেন, খেয়াল করি আমরা, ওই রিপোর্টটাও কিন্তু চূড়ান্ত রিপোর্ট না। আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য, আমরা একটা রিপোর্ট দেব, সেটা এরপর আলোচনা হবে, তাই তো আজাদ ভাই? যে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন সবাইকে নিয়ে ওটা গৃহীত হবে কি হবে না। গৃহীত হওয়ার আগে দা ওয়ে প্রজাতন্ত্রের কর্মচারীরা রিয়্যাক্ট করছেন, তারা সচিবালয়ের মধ্যে আজকে রীতিমতো সমাবেশ করেছেন। অথচ এরা কারা? এরা শেখ হাসিনাকে সার্ভ করেছেন কিন্তু এতদিন। এরা এই সরকারের বিরুদ্ধে এত উঁচু করে, এখনো ওই টাইম আসে না। আর একটা কথা মনে রাখতে হবে, একটা সংস্কারে কিছু বেনিফিশিয়ারি যারা ওই বেনিফিটটা পাওয়ার কথা ছিল না,
তারা সমস্যায় পড়তে পারেন। কিন্তু স্টেটের বেটারমেন্টের জন্য, জনগণের বেটারমেন্টের জন্য সংস্কারটা করতে হবে। কিন্তু এই যে তারাও এই কাজগুলো করছেন, এই 4 মাসও যায় নাই, এত উচ্চকিত তারা হয়ে উঠতে পারেন। সবকিছুর মূল আসলে তারাও সরকারকে খুব দুর্বল মনে করছেন। সরকার দুর্বল যদি মনে করা শুরু হয়, আমি বলছি না সরকারকে মানে বর্বর হতে হবে, সরকারকে স্বৈরাচারী হতে হবে, কিন্তু সরকারকে সবল সরকার হতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মেরুদণ্ড থাকতে হবে নিশ্চয়ই। জি, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, একে অপরকে বলছে আওয়ামী লীগের দোসর। গণমাধ্যমের শিরোনামটা এইরকমই। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মার্নিয়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 8 জন আহত হয়েছেন। আমরা সরকার কতটা দায়িত্ব পালন করছেন সেটা নিয়ে কথা বলছিলাম। তার মধ্যে বিএনপির এই যে গ্রুপের সংঘর্ষ, কমিটি নিয়ে বিএনপির চাঁদাবাজির খবর আসে, সেগুলো সরকারের কাজটাকে আর একটু জটিল করছে কিনা? মানে ঘটনা যেটা ঘটেছে যে শুক্রবার দুপুরে খলিফা বাজার এলাকায় ঘটনাটি ঘটে এবং দুপক্ষই একে অপরের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। প্রশ্ন আরও একটা আছে, মানে এতদিন শুনতাম রাজাকার শাবক, এখন শুনি আওয়ামী লীগের দোসর। আমাদের দেশ থেকে ট্যাগিং এর রাজনীতি কবে যাবে? প্রথমত, একটি বড় রাজনৈতিক দলে যখন রাজনৈতিক প্রতিযোগিতা থাকে, এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা করতে পারে। যে ঘটনাটার কথা বললেন, এটা আজকে বাংলাদেশে আমাদের যতগুলো সাংগঠনিক ইউনিট আছে তার মধ্যে একটা ক্ষুদ্র ইউনিটের ঘটনা। নিউজ পেপারে এসছে, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আর যে চাঁদাবাজির ঘটনা বললেন, আসলে দেখেন দুঃখিত, চাঁদাবাজির যে কথাগুলো বললেন, এটা হলো বিভিন্ন জনেই কিন্তু এগুলো করছে, করে সবচেয়ে কনভিনিয়েন্ট এখন একমাত্র পলিটিক্যাল পার্টি হচ্ছে, যদি আপনি ওইভাবে ওই লার্জ স্কেলের পলিটিক্যাল পার্টি মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, তো খুব ইজিলি বার্ডেনটা শিফট করে দেওয়া যাচ্ছে। এরপরও যে আরো দল আছে, আরো যারা দল আছে, কিছু দল না সবকিছুই হচ্ছে। আমি শেষ করি, তারপর আপনি অবশ্যই এই সম্পর্কে প্রশ্ন করবেন। যেগুলো প্রমাণিত হচ্ছে এগুলোর ব্যাপারে কিন্তু দল একদম সুস্পষ্ট অ্যাকশনে যাচ্ছে এবং ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু যেটা রুমার করানো হচ্ছে, এই রুমারটা হচ্ছে বিরাজনীতিকরণের একটা প্রসেস বলে আমি মনে করি। যে দেখানোর চেষ্টা হচ্ছে যে পলিটিশিয়ানসরা নট কেপেবল ইনাফ, অর পলিটিক্যাল পার্টিজ আর নট কেপেবল ইনাফ টু রান দিস পার্টি। হ্যাভিং সেড দ্যাট, এইবার আপনার আগে যে প্রশ্নগুলো করেছেন এটাতে আসি, যে ইন্টারিম গভর্নমেন্ট যে দায়িত্ব পালনগুলো করার কথা ওনারা চেষ্টা করছেন, কিন্তু অ্যাজ রাইটলি মেনশনড যে there should be certain firmness in the governance. রাষ্ট্র তো এভাবে করে পরিচালিত হয় না যে যখন যার ইচ্ছে গেল। এখন আমি নাগরিক, আমি যদি মনে করি আমি কোনো একটা জিনিস নেগোশিয়েট করে ফেলবো, the state authorized me to do this. এক সেকেন্ড একটা জিনিস যোগ করে দিই, সেটা হলো এই যে চাঁদাবাজির অভিযোগ আছে, বিএনপি কয়েকশো মানুষকে বহিষ্কার করেছেন। আচ্ছা, এদেরকে ফৌজদারি অপরাধ, তো এদেরকে তো আইনের আওতায় আনার কথা ছিল এই সরকারের, তারা কি করছেন? আমি এই যে দুর্বলতার কথা বলছি, এইটাতে আমি আসছি, জাস্ট কামিং ব্যাক টু দিস। এটার কারণে কি হচ্ছে দেখেন, যতগুলো পুলিশ স্টেশন আছে, সব ফোর্সেস আছে, সব অফিসার্সও আছে, কেউ কোনো কিছু করে না। আসামি ধরলে, মানুষ ধরে নিয়ে গিয়ে থানায় গেলে মানে অলমোস্ট মানে কেসটাও লিখে দেওয়া লাগতেছে। এইভাবে করে আমার মনে হয় না খুব বেশি দিন সাস্টেইন করা যাবে। আমরা যেটা দেখেছি যে ডিএমপি কমিশনার তিনি একটা তালিকা চেয়েছেন যে কোথায় কোথায় চাঁদাবাজি হচ্ছে, কারা চাঁদাবাজি করছে, সেই তথ্য পুলিশকে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আপনারা যেহেতু ব্লেমটা আপনাদের উপর বেশি, আপনারা কি এই তালিকা দিতে পুলিশকে সাহায্য করবেন কিনা? যেখানেই হচ্ছে আমরা তো নিজেই ব্যবস্থা নিচ্ছি, এবং শুধু তাই না, যদি প্রমাণিত হয় আমরা নিজেরাও থানায় গিয়ে আমাদের নিজেদের কিছু কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলাও করা হয়েছে যে তারা এই অভিযুক্ত এবং এখানে দলের নাম ব্যবহার করা হচ্ছে। তো চাঁদাবাজি হোক, অপরাধ হোক, এটা কোনো দলের ক্লাসিফিকেশনে নাই না, অপরাধ হিসেবে ট্রিট করা উচিত। এবং প্রাইমারিলি দিস ইজ দ্য ডিউটি অফ দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি, মানে পুলিশ। সিভিল পুলিশিং যদি বলি, সিভিল ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি বলি, অফকোর্স এটা পুলিশের দায়িত্ব, তারা এটা করবে। ডিএমপি কমিশনার এটা আহ্বান করতেই পারেন জনগণের কাছে, কিন্তু থানায় যখন ডিবি থাকে, এসবি থাকে, বা বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সিসগুলো থাকে, ওদের কাজ তো জনগণের ফোন কলের উপর রিলাই করা না। ওদের কাজ হচ্ছে অপরাধগুলো কোথায় হচ্ছে এটা পর্যবেক্ষণ করে ওখানে স্টেপগুলো নেওয়া। বা আমাদের থানায়ও বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ে অফিসার্স আছে, ওনাদের কাজ এটা। যখন কোনো ফার্মনেস থাকে না, যখন কোনো ফোকাস থাকে না, তখন হয় কি যে যার মতো করে জাস্ট টাইমটা পার করার চেষ্টা করছে। এখন টাইম পার করতে গিয়ে যেটা হচ্ছে,
আমার বিডার কিছু কাজের সাথে আমার একভাবে কথা হচ্ছিল, এতগুলো ফরেন কোম্পানি এসছে, এনলিস্টমেন্ট করেছে, সব পেপার ওয়ার্কস করেছে, কিন্তু কোনো ইনভেস্টমেন্ট আনছে না। দে আর ওয়েটিং ফর আ মোর ফার্ম গভর্নমেন্ট। আচ্ছা, তার মানে দেশের কাছে একটা জিনিস, হ্যাঁ, এটা আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে বিনিয়োগের জন্য তারা আসলে একটা স্টেবল এবং পলিটিক্যাল গভর্নমেন্টকে চাচ্ছে। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আজকে যে কথাটা আমি আজাদ মজুমদারকে বললাম যে কোনো একটা ঘটনা যখন ঘটে আমরা দেখি যে কোনো একজন সমন্বয়ক গিয়ে তাদেরকে এক ধরনের আশ্বস্ত করেন এবং তারপরে হয়তো তারা সড়ক অবরোধ তুলে নেন, এবং আজাদ মজুমদার যেটা উত্তর হিসেবে বললেন, তারা একটা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এবং সরকার জনগণের সহযোগিতা চায়। আপনাদেরকে কখনো এই ধরনের সিচুয়েশনে কোনো লিডারশিপ নিতে দেখি না কেন? রাস্তায় একটা সমস্যা হচ্ছে, বিএনপি তো খুব বড় একটি দল, বিএনপি ছিল, এটা আপনি দেখেন না কেন আমি বুঝলাম না, কারণ না আই ডোন্ট থিংক এটা কথাটা ঠিক হয়েছে। যখন বন্যা বলেন, দুর্গাপূজা বলেন, যে কোনো ক্রাইসিসে বিএনপি থ্রু আউট দ্য কান্ট্রি সাপোর্ট করেছে। সো এই যে হঠাৎ করে এটা বললেন যে বিএনপিকে কোনো সময় দেখা যায় না, হয়তো আপনার চোখে পড়েনি, বাট দুর্গাপূজা সহ যে কোনো ক্রাইসিসে ইনসিডেন্টের কথা বলছি, আপনি বুঝেছেন যে রাস্তায় কিছু লোক জড়ো হয়ে একটি পথ অবরোধ করে এটা অবশ্যই হয়েছে। যখন চট্টগ্রামে যে চিন্ময় ওনাকে যখন অ্যারেস্ট করা হলো, যখন যে রায়টের মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে, তখন তো আমাদের দলের, আমার সিটি বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা গিয়েই তো জিনিসটা কন্ট্রোল করলাম। তো আমরা কাজ করছি, এখন কোনোটা প্রেসের ফোকাসে আসছে, কোনোটা প্রেসের ফোকাসে আসছে না, মেবি দ্যাটস দ্য ডিফারেন্স। জি, অনেক ধন্যবাদ। সরার তুষারকে পেয়ে গেছি। সরার তুষার, ভীষণ যানজট ছিল নিশ্চয়ই। এটার একটা কারণ হচ্ছে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং পরিচালনা বোর্ডের কতিপয় সদস্যের আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের দাবিতে রাজধানী বনানীর কাকুলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিশ্চয়ই দাবি দাওয়া জানানোর অধিকার সকল নাগরিকের আছে। বিকেলে অবরোধের পর সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়। আপনারা কিছুদিন আগে সদ্যই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এসেছেন, সেই কারণেই আপনাকে প্রশ্নটা করছি যে দাবি আদায় সড়ক বন্ধ করাই কি শেষ পথ কিনা, মানে অন্য কোনো পথ অবলম্বন করলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই ধরনের বার্তা আপনারা দিতে পারেন কিনা? আপনাকে ধন্যবাদ। এর আগেও এরকম ঢাকা কলেজের সামনে 7 কলেজের অধিভুক্তির ব্যাপারে এরকম রাস্তা অবরোধ ছিল। তখন আমাদের দিক থেকে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, কথা বলেছি এবং আমরা বলেছিলাম যে কোনো একটা দাবি থাকতেই পারে, কারণ যেহেতু গত 15 বছরে কোনো দাবি দেওয়া তোলা যেত না, এখন একটা স্পেস ক্রিয়েট হয়েছে, সেটা ফাইন, কিন্তু প্রথমত আপনাদের উচিত হচ্ছে যে কোনো দাবি নিয়ে আগে গভর্নমেন্টের সাথে বসা। এই গভর্নমেন্ট তো সকলের কাছে ওপেন, এবং এই গভর্নমেন্টের সাথে সংশ্লিষ্ট আমাদের প্রত্যেকেরই অনেক লোক আশেপাশে আছে, সুতরাং তাদের কাছে গিয়ে এবং সরকারের কাছে পৌঁছানোটা খুব বড় ব্যাপার না, এবং এই সরকার তো বল প্রয়োগ করছে না। আপনার দাবি যৌক্তিক হলে মানা হবে, আদারওয়াইজ যদি মানা সম্ভব না হয় তাহলে হয় সরকার বলবে আমার ক্যাপাসিটির বাইরে, অথবা বলবে যে এটা দাবি অযৌক্তিক, কিছু একটা বলবে। শুরুতেই রাস্তা আটকানো, এটা একটা মানে কি বলবো, যে অভ্যুত্থানের দোহাই দিয়ে এটা বারবার এটা করা হচ্ছে আর কি, এবং এটা দুঃখজনক যেটা মানে যারা ছাত্র তরুণ এরকম পরিচয় দিচ্ছে তাদের দিক থেকে করা হচ্ছে, এবং আমাদের দিক থেকে আমরা তো আমরা তাদেরকে বলছি যে আপনারা এটা করবেন না, দরকার হলে আপনারা আমাদের সাথেও কথা বলতে পারেন। তো তাদের কেউ কথা বলে এবং সেইগুলো আমরা পৌঁছানোর চেষ্টা করি, কিন্তু অন্য অনেকে মানে রাস্তায় আটকে ফেলে আর কি, এগুলো মানে জাস্ট শোয়িং দেয়ার অ্যাঙ্গার, এটা হওয়া উচিত না আমি মনে করি। কারণ প্রথমত আগে আপনাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকারের তরফ থেকে এটা বলা হয়েছে যে আপনাদের কোনো দাবি থাকলে আগে আপনারা লিখিত আনেন, একটা প্রতিনিধি দল আসেন, তারপর আমরা বসি দেখি তারপর কি হয়। এটা মানা হচ্ছে না। আজকেও কাকরাইলে এরকম দেখেছি আমরা, তারপর শাহবাগ 2 দিন পর আটকে যায়, আজকে আপনি এটার কথা বললেন, এইসব চলছে। এটা যে কোনোভাবেই হোক সরকারকে আরেকটু ফার্মনেস, আমি ভাইয়ের সাথে একমত, ফার্মনেসের কথা আসছিল, সরকারকে আরেকটু ফার্মনেস দেখাতে হবে এই ব্যাপারে। শুধু এই ব্যাপারে না, অন্যান্য আরও অনেকগুলো ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি সরকারের একটু ফার্মনেসের ঘাটতি আছে। আজাদ মজুমদার, আপনি ছাড়া কিন্তু বাকি 3 জনই সরকারকে আর একটু সবল আচরণ করতে বলছে। আসছি আপনার কাছে। ডাক্তার জাহিদুর রহমান, 2025-এর মধ্যে নির্বাচন চায় বিএনপি, এখন জামাতও বলছে 2025 সালের মধ্যে নির্বাচন হতে হবে। বিএনপি জামাত 2025 সালে, সরকারের কি 2026-এ যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, থাকে কিনা? যাওয়ার ব্যাপার না, আমি মনে করি সামনে এটা একটা মিথস্ক্রিয়া, এটা একটা ডিবেট হবে সামনে, কারণ আমরা প্রত্যেকে তার মতো করে তার হিসাবে নির্বাচন চাইবো এবং সোজা সাপটা কথা, এবং আমরা সেটা নিশ্চিত করার জন্য আরও কতগুলো পলিটিক্যাল রেটরিক সামনে আনবো। এই কারণেই নির্বাচন হতে হবে, ওই কারণে নির্বাচন পেছাতে হবে, এগুলো মূলত কতগুলো আসলে বাহানা, এবং এগুলো কোনো প্রবলেমের কিছু নাই। পলিটিক্যাল পার্টিগুলো এই কাজটা করবে। মুদ্রা কথাটা হচ্ছে যে মনে করেন যে নির্বাচন যত দ্রুত হলে আমার ভালো হবে, সেই পার্টি দ্রুত নির্বাচন চাইবেন। কোনো পার্টি অথবা হতে যাওয়া কোনো পার্টি
তুষাদের একটা পার্টি তৈরি হতে যাচ্ছে, তারা নিশ্চিতভাবেই তাদের আরো সময় যদি বেশি হয়, তারা বেশি সময় চাওয়ার জন্য সেই পরিস্থিতি তৈরি করার তারা চেষ্টা করবে। এর মধ্যে আমি কোনো রকম কোনো প্রবলেমের কিছু দেখি না। সুতরাং যেটা করতে হবে, আমাদের একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে আসলে, সেটা হচ্ছে আমরা যখন আমাদের মধ্যে বিতর্ক করব, আমাদের বিতর্ক কিন্তু করতে হবে। ওই যে বহু বছর যেমন করে আমরা আমাদের দাবি জানাতে পারিনি, বহু বছর আমরা তর্ক করি নাই, মানে আমরা ধরেই নিচ্ছি আমরা যখন তর্ক বিতর্ক করি, না দেশ গেল না, দিস ইজ হোয়াট ডেমোক্রেসি ইজ। সো আমরা তর্ক করব, বিতর্ক করব, কিন্তু একটা জিনিস মাথায় সবসময় রাখতে হবে, হাতাহাতি করব না। হাতাহাতিও কিছুটা সিরিয়াস আলোচনা যদি কখনো হয়ে যায়, হলো পৃথিবীর সবচেয়ে শান্তশিষ্ট জাতি জাপানের পার্লামেন্টে হাতাহাতির ইতিহাস সবচেয়ে বেশি, প্রচুর ভিডিও পাওয়া যায়। সিরিয়াস ব্যাপারে কিছু হতেও পারে, আমি এটাকে সমর্থন করছি তা না, কিন্তু যে কথাটা জরুরি সেটা হচ্ছে আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা আসলে কেউ কারো শত্রু নই। আমরা সবাই শেখ হাসিনা আমাদের একটা কমন শত্রু, শত্রু শব্দটা আমি ব্যবহার করছি সজ্ঞানেই, কমন শত্রুর বিরুদ্ধে একসাথে ফাইট করেছিলাম, তাকে সরিয়েছিলাম। সো এইরকম করে আমরা একটা জায়গায় আসতে পারবো। আর আমার এমনি আরেকটা টেক আছে অন মানে ইলেকশন নিয়ে, সেটা হচ্ছে অর্থনীতির যে অবস্থা। আমি মনে করি এই সরকারের পক্ষে 25 সাল ক্রস করা নির্বাচনের ক্ষেত্রে উইল অলমোস্ট বি ইম্পসিবল। এবং খানিকটা 11 সরকার একটা সময় যেমন বিশেষ করে অর্থনৈতিক কারণেই আসলে নির্বাচন দিয়েছিল, এবং সে সময় দেশের অর্থনীতি এখনকার তুলনায় অনেক অনেক বেশি সবল ছিল, অনেক বেশি সবল ছিল। সেই কারণে আমি মনে করি সরকার দিনের শেষে 25-এর মধ্যে নির্বাচন নিজ থেকেই দেবেন। এটা নিয়ে আসলে তেমন কিছু নড়চড় হবে বলে মনে হয় না। আর অর্থনীতির কি সংকট থাকবে পরে বলবো সেটা। জি, সরার তুষার, আপনারা কিছুটা দেরি করে চাচ্ছেন মনে হচ্ছে নির্বাচনটা হোক, সেটা কি কত সাল আসলে সেটা একটু আমি আমার প্রশ্ন শেষ হয়, মানে সেটা কত সাল? যেমন ডাক্তার জাহেদ বললেন অর্থনৈতিক কারণেই হয়তো নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, প্রশাসনের স্থিতিশীলতা আনতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেমন সক্ষমতা দেখিয়েছে, এই সক্ষমতা নিয়ে 2025 পার করে 26-এর মাঝামাঝি যাওয়া সম্ভব কিনা সেটা জানতে চাই। আর বিএনপি মনে করে নানা ষড়যন্ত্র চলমান, একটি রাজনৈতিক সরকার পারে এইসব সমস্যার সমাধান করতে, সেই কারণে তারা যদি দ্রুত নির্বাচন চায়, এতে আপনারা ভুল দেখেন কিনা? বিএনপি দ্রুত নির্বাচন চাইলে যেমন এটার মধ্যে বিএনপি মনে করতে পারে যে এর মধ্যে কোনো ভুল নাই, আমরা যদি মনে করি যে কিছু টাস্কস আছে এটা সারার পরে ইলেকশন, আমরা তো বলি না যে ইলেকশন হবে না, হওয়া উচিত হবে না, আমরা বলছি ইলেকশন ইনএভিটেবল আউটকাম অফ দিস রিফর্মস, যে রিফর্মগুলো হওয়ার কথা সেগুলো হওয়ার পরে ইলেকশন হবেই। এটা ইলেকশন না, কবে সেটা ইলেকশন বলছি আমি, ইলেকশন নাকি সংস্কার, এই মানে বাইনারি তৈরি করার দরকার নেই। যেটা জাহেদ ভাই বলেছেন, উনি ঠিকই বলেছেন যে ষড়যন্ত্র, বিরাজনীতিকরণ, এই কথাগুলো কিন্তু পলিটিক্যাল রেটরিক। হ্যাঁ, মানে আমি এরকম কোনো কিছু ষড়যন্ত্র দেখেন না, আমি কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না, বরং আমি আপনাদের নাগরিক কমিটির লোকজনের মুখে কিন্তু ষড়যন্ত্র শুনি, পাশের দেশের ষড়যন্ত্র, যারা পালিয়ে গেছে তাদের ষড়যন্ত্র, আপনারা কোনো ষড়যন্ত্র দেখছেন না? না, ষড়যন্ত্র মানে এটা তো একেবারে দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী আচরণ এবং কর্মকাণ্ড। হ্যাঁ, কিন্তু দেশের ভেতরে মানে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে, দেশের ভেতরে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে, ইলেকশন পেছানোর একটা প্রায় তারা দেখা যাচ্ছে। আমি এই কথাগুলোর সাথে একমত না ব্যক্তিগতভাবে। আমি মনে করি ধরা যাক ইউনূস সাহেব যেটা বলেছেন যে যদি সকল পক্ষকে, রাজনৈতিক পক্ষকে একমত করা যায় তাহলে 26 জুনের মধ্যে ইলেকশন, আর একমত করা না গেলে 25 ডিসেম্বরের মধ্যে ইলেকশন। এই কথাটা যিনি বলেছেন, এখন ধরা যাক সবাইকে একমত করা গেলে 26 জুনের মধ্যে ইলেকশন, সেটা এই গণঅভ্যুত্থানের পরে কতদিন পরে হয়? লেস দেন 2 ইয়ার্স। এই 2 বছর যদি আমরা ধৈর্য ধরতে না পারি, বিএনপি কিন্তু শুরুর দিকে 2 বছর কেন 3 বছরের সিগন্যালও দিচ্ছিল, ঠিক আছে? এখন হঠাৎ করে তাদের কাছে মনে হতেই পারে তারা যেহেতু রাজনৈতিক দল এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, সরকার পরিচালনা করতে চায়, এতে কোনো অসুবিধার কিছু নাই। কিন্তু বেশি বেশি ষড়যন্ত্রের কথা বললে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। বরং আমাদের উচিত যেটা 31 ডিসেম্বরের মধ্যে সকল সংস্কার প্রপোজালগুলো আসবে, এবং তারপরে আরেকটা কি বলে সংস্কার ঐক্য বা রাজনৈতিক ঐক্য কাউন্সিল এরকম কিছু একটা হচ্ছে, যেখানে ডক্টর আলী রিয়াজও থাকবেন। এটা হলে পরে আমাদের সবার উচিত কোঅপারেট করা, যাতে দ্রুত কাজগুলো আগায়, এবং 26 জুনের মধ্যেই বা জুনের আগেই, আমি এটাকে বলবো না যে জুনের মধ্যেই হতে হবে বা 25 ডিসেম্বরের মধ্যে হতে হবে, আমি বলবো যে কাজগুলো, যে মেজর রিফর্মগুলো হওয়া দরকার সেটা যেন এই টাইমের মধ্যে হতে, এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে বিচার হতে হবে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা এই ক্রিমিনাল সিন্ডিকেট, তাদের বিচার হতে হবে। আমরা কিন্তু এই নির্বাচনের ডামাডোলে বিচারের প্রশ্নটা, এবং যদি আমরা বিচার না করি, বিচার যদি দেশে না হয়, তাহলে ইউনূস সাহেব কি করে লেজিটিমেট করবেন? তিনি যে 2 বছর ক্ষমতায় থাকলেন, তাহলে আপনি 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে চলে যেতেন, আপনি তো জান নাই।
তার মানে আপনি আছেন যেহেতু, সুতরাং আপনাকে বিচার করতে হবে, এটা প্রাইম কোশ্চেন। এটা আমরা দুইটা প্রশ্ন না করলেই নয়। জি। প্রথম কথা হচ্ছে আপনারা বিচার চাচ্ছেন, এই বিচার কি মনে করেন যে এত অল্প সময়ে হওয়া সম্ভব? না, আরেকটা প্রশ্ন, তার মানে কি বিএনপির সাথে আপনাদের মতের অমিল কেবলমাত্র 6 মাসের, তারা 25-এর মধ্যে চায় আর আপনারা 26-এর জুনের মধ্যে চান, এইরকম? নাগরিক কমিটি কি মানে আমরা 26 জুনের মধ্যে তো আমরা বলি নাই, 26 জুনের মধ্যে এটা না, আমি বললাম যে এটা ইউনূস সাহেব বলেছেন যে যদি সবাইকে ঐক্যমত্যে আনা যায় তাহলে এর মধ্যে হবে। তো সেটা 25 ডিসেম্বর আর 26 জুনের মধ্যে পার্থক্য মাত্র 6 মাসের। আর আমি বলছি যে অভ্যুত্থানের পরেই যদি 26 জুনেও হয় সেটা লেস দেন 2 ইয়ার্স। তো আমরা 2 বছর অপেক্ষা করতে পারবো না, মানে 2 বছরের কম, এটা তো হওয়া উচিত না। এবং এর মধ্যে দিয়ে যদি রিফর্মগুলো হয়ে যায় তাহলে তো এরপরে আর ইলেকশন, মানে যদি আপনি এটা না করে ইলেকশনে যান তাহলে কি গ্যারান্টি আছে যে রিফর্মগুলো এরপর হবে? মানে বিচার কি হবে 26 জুনের মধ্যে? মানে হতে হবে, নাহলে কেন আপনি আছেন? মানে সরকার এত কেন আছে? তাড়াহুড়া করে কি বিচার হয়েছে? এত বড় বিচার বা এত গুরুত্বপূর্ণ বিচার সম্ভব? অফকোর্স সম্ভব, যদি, কারণ যারা ট্রাইব্যুনালে যারা আছে তারা তো আর কিছু করবে না, তাদের কাজ তো শুধু এটাই করা, বিচারই করা, তাহলে কেন তারা করতে পারবে না? জি, অফকোর্স তাদের পারা উচিত, এই কম্পিটেন্স তো দেখাতে হবে। জি, আমি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনি আইনজীবী, আমি একটু আপনার কাছেই জানতে চাই এই সময়ের মধ্যে বিচার হওয়া সম্ভব কিনা। একই সঙ্গে যেহেতু আপনারা চাচ্ছেন যে 25 ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হয়ে যাক, সবাই বলছে কোনো একটু তাড়াহুড়া আছে কিনা, সেইটা কি এই রকম যে সেই ভয় থেকেই বা আশঙ্কা থেকে মিত্রদের সাথে মতবিনিময় শুরু করছে বিএনপি? শনিবার 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সাথে আলাদা আলাদা বৈঠক হয়েছে। নাগরিক ঐক্যের ও বৈষম্য বিরোধী ছাত্র দলের নতুন দল গঠনের প্রক্রিয়াকে সামনে রেখেই কি মিত্র দলগুলোর সাথে এই বৈঠক কিনা? আপনারা কি নতুন দল নিয়ে টেনশনে আছেন কিনা? আরেকটা বিষয় নিশ্চয়ই আপনি জানেন যে নুরুল হক নূর, জোনায়েদ সাকির মতো মিত্র রাজনৈতিক নেতারাও বিএনপির মতো দ্রুত নির্বাচন কিন্তু চাচ্ছে না, কিন্তু তারা কিন্তু আপনাদের রাজনৈতিক মিত্রই ছিল, সেটাও কি টেনশনের কারণ কিনা? আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, সরোয়ার সাহেব, আই লাইক দি স্পিরিট, করা যাবেই। ওনাদের যে স্পিরিটটা, দ্যাট ইজ ভেরি আপলিফটিং, আমি এটা মনে করি, অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট হয় কি, আমি সবসময় বিশেষ আইনে বিচার করার বিরোধী। কারণ যে অপরাধগুলো হয়েছে, যখন আমরা কোনো বিশেষ আইনের আওতায় এনে বিচারগুলো করি, এগুলো বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হয় এবং বিচার ব্যবস্থাটাও কিছুটা প্রশ্নবিদ্ধ হয়। আমি অফকোর্স, উনি যেরকম অভ্যুত্থানের অংশ ছিলেন, আমরা সবাই এই অভ্যুত্থানের অংশ ছিলাম। আমার মনে হয় না এমন কোনো দেশপ্রেমিক বাংলাদেশি আছে যারা এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের অংশ ছিলেন না। এবং যেই নাশকতা হয়েছে এবং যে নৃশংসতা হয়েছে, অবশ্যই এই বিচার বাংলাদেশে হতে হবে এবং হবে। তবে আবারও বলি, কোনো স্পেশাল লতে এটা ট্রাই করাটা, আই থিঙ্ক ফ্রম আ পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ এবং হিস্টোরিক পয়েন্ট অফ ভিউ থেকে ইট উইল বি এ মিস্টেক। এবং এর ফাঁকে দিয়ে কিন্তু অনেকেই একটা এক্সকিউজ দাঁড় করানোর চেষ্টা করবে যে বিশেষ আইনে তাড়াহুড়ো করে এটা করা হয়েছে। সো আই টোটালি এগ্রি উইথ হিজ স্পিরিট, বিকজ ওনাদের যেই তারুণ্যের যে শক্তিটা এবং যে স্পিরিটটা, অফকোর্স ইটস গুড ফর দ্য কান্ট্রি। বাট ফ্রম আ মোর প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ, প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ, আই ফিল বিচার প্রক্রিয়া অবশ্যই শুরু হওয়া উচিত। এবং যে রাজনৈতিক দলই পরবর্তী সরকার আসে না কেন, আমার মনে হয় না 5ই আগস্টের পরে এমন কোনো রাজনৈতিক দল এমন কোনো সিদ্ধান্ত নেবে যাতে তাদেরকে হাসিনার মতো পালিয়ে যেতে হয় বা রাজনৈতিক অপমৃত্যু হয়। এটা গেল আমার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা কি যেটা মিত্রদের সাথে বৈঠক? আচ্ছা, মিত্রদের সাথে বৈঠক। অ্যাজ এ পলিটিক্যাল ওয়ার্কার, আমি একজন পলিটিক্যাল কর্মী হিসেবে, যত বেশি রাজনৈতিক দল হবে আমার মনে হয় পলিটিক্স অত সমৃদ্ধ হবে। এখানে শঙ্কিত আর কিছু নাই। ওনাদের উই ক্যান হ্যাভ এ লট অফ ডিবেটস। যত পলিটিক্যাল পার্টি হবে, এক একজনের এক একটা ভিশন থাকবে, এক একজনের এক একটা পয়েন্ট অফ ভিউ থাকবে। উইল অল হ্যাভ এ ডিবেট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশ, আমরা সবাই মিলে এটাকে গড়বো। তো এখানে কোনো জোনায়েদ সাকির মতো মিত্র রাজনৈতিক নেতারা বিএনপির মতো এত দ্রুত নির্বাচন চাচ্ছে না, সেটা আপনাদের জন্য টেনশনের কোনো বিষয়? আবারও বলি, আমাদের কোনো টেনশনের বিষয় এখানে নেই, কারণ বিএনপি তো রাজনৈতিকভাবে নিজেরাই একটা পলিসিতে চলে। আমাদের জোটটা, সমমনা জোটটা কেন হয়েছিল? ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। তো ওনারা চাইতেই পারে দেরিতে, আমরা চাইতেই পারি আগে, কোনোটাই দোষের না। এখন
কোনো কিছু নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নাই। নিয়মিত জোটের সাথে বৈঠক না হলে আমাদের পরবর্তী করণীয় কি, যেমন আমরা যখন 31 দফা দিয়েছি তখন আমরা সবার সাথে বসেছি। সো ইটস পার্ট অফ দ্য রুটিন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, নাথিং টু ডু উইথ যে কেউ নতুন দল করে ফেলছে। একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যতগুলো রাজনৈতিক দল বেশি হবে অতই তো ভালো, অত বেশি মতামত হবে, উইল হ্যাভ এ ডিবেট। তার মানে মিস্টার মীর, বিএনপির আপাতত কোনো কিছু নেই, না, টেনশন কোনো নেই। চিন্তা নেই। জি, আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার বিজয় দিবসের ভাষণের পরদিন প্রেস উইং থেকে শফিকুল আলম 2026-এর জুনের মধ্যে নির্বাচন হবে বলেছেন। তাতে করে বিএনপি বলেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কথায় তারা মিল পাচ্ছে না। প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে যদি আলাপ করে নিতেন তাহলে কি এই কনফিউশন তৈরি হতো কিনা? কারণ 2025-26 এটা নিয়ে অনেক পলিটিক্যাল কথাবার্তা আপনি নিশ্চয়ই শুনেছেন। প্রধান উপদেষ্টাই তো বারবার বলে এসেছেন যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের কথা। তাহলে এই গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার আগে তিনি দলগুলোর সাথে বসলেন না কেন? তিনি তো দলগুলোর সাথে নিয়মিতই বসছেন, গত মাসে 3বার বসেছেন। মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন 3বার বসেছেন, এবং তিনি গণমাধ্যমকে এটাও বলেছেন এখন রাজনৈতিক দলগুলোর সাথে আসলে যেভাবে বসার কথা ছিল সেভাবে বসছেন না। এখন প্রধান উপদেষ্টা তো প্রতিদিন কোনো রাজনৈতিক দলের সাথে মিটিং করবেন না। উনি যখন প্রয়োজন মনে করছেন তখনই রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করছেন, এবং রাজনৈতিক দলগুলো যখন প্রয়োজন মনে করছে প্রধান উপদেষ্টার দরজা তাদের সবার জন্য উন্মুক্ত আছে। এই আলোচনাটা একেবারেই চলমান একটা প্রক্রিয়া। সবসময় যে প্রধান উপদেষ্টার নিজে থেকে আলোচনা করতে হবে তা না, আরও উপদেষ্টারা আছেন সরকারের, তারাও আলোচনা করবে। এই আলোচনাটা চলমান। আর বিএনপির পক্ষ থেকে রোডম্যাপটা দাবি করা হয়েছিল, যদিও সেটা মাঠে আমি প্রধান উপদেষ্টার সাথে যে আলোচনাটা হয়েছিল সেখানে এটা আসলে দাবির পর্যায়ে ছিল না, এটা ওনাদের পক্ষ থেকে একটা সুপারিশ ছিল যে রোডম্যাপটা ঘোষণা করে দেওয়া হোক। ওনাদের সুপারিশ মেনে ওই প্রধান উপদেষ্টা একটা সম্ভাব্য একটা রূপরেখা দিয়েছেন, এবং কোন পরিস্থিতি হলে 2025 সালে নির্বাচন হবে এবং কোন পরিস্থিতি দাঁড়ালে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে, এ বিষয়ে ওনার বক্তব্যটা আমি মনে করি যে পুরোপুরি পরিষ্কার, এখানে কনফিউশনের কোনো সুযোগ নেই। এবং রাজনৈতিক দলগুলো ওনাদের যেরকম রোডম্যাপের একটা দাবি ছিল, এই দাবির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা সম্ভাব্য রূপরেখা দিয়েছেন। আমি মনে করি না যে এখানে খুব বেশি নয়, আমি মনে করি না যে এখানে কোনো ইনকনসিস্টেন্সি আছে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বরাবরই ইনকনসিস্টেন্ট এবং কনসিস্টেন্ট এবং উনি যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের কথা বলেছেন, উনি ঐক্যমতের ভিত্তিতেই আসলে সিদ্ধান্তটা হবে এই বিষয়ে উনি কিন্তু সবসময় কনসিস্টেন্ট, এবং সেটার জন্যই কিন্তু ঐক্যমতের জন্য একটা কমিশন তৈরি করা হয়েছে, এবং ওই কমিশনটা কী হবে, সেটা কীভাবে কাজ করবে সেটাও কিন্তু বলা হয়েছে। বিজয় দিবসে এই 25-26 সংক্রান্ত ঘোষণার আগে কি তিনি কথা বলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে? যতদূর জানি, যতদূর বিএনপি বলেছে বা জামায়াতের কর্মীরা যেরকম বলেছেন যে এই ব্যাপারে আসলে এই রূপরেখা নিয়ে বা এই রোডম্যাপ নিয়ে বা এই টাইমলাইন নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা হয়নি। কথা বলে তারপরে ঘোষণা দেওয়াটা ভালো হতো, নাকি ঘোষণা দিয়ে আসলে মাঠ যাচাই করা হচ্ছে কে কেমন রিঅ্যাকশন দিচ্ছে? না, কথা তো অবশ্যই বলা হয়েছে, তাদের সাথে তো শুধু সময়টা বলা হয়নি কোন সময়ের মধ্যে নির্বাচন হবে, এবং সেই সময়টার এখতিয়ার রাজনৈতিক দলগুলোই কিন্তু প্রধান উপদেষ্টাকে দিয়েছেন যে আপনি আপনার মতো করে আপনার পরিকল্পনাটা জানান। রাজনৈতিক দলগুলো তো নিজে থেকে কোনো সময়ের কথা বলেনি, তাদেরও তো সুযোগ ছিল যে আমরা এখন যেমন বিএনপির কথা বলছেন আপনি, তারা 2025-এর মধ্যে নির্বাচন চায়, আপনি নাগরিক কমিটির তাদের কথা বলছেন 2026-এর মধ্যে তারা নির্বাচন চায়, এটা এখন তারা বলছে। তার আগে কিন্তু তারা আসলে নিজে থেকে কোনো সময়ের কথা বলেনি, তারা এই দায়িত্বটা প্রধান উপদেষ্টাকে দিয়েছেন। আপনি যদি দেখেন যে যখন জুলাই অভ্যুত্থানের পরপরই কিন্তু আপনার বিএনপি পক্ষ থেকে 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করা হয়েছিল, কিন্তু তারা জনমত দেখেছে, জনগণের সেন্টিমেন্টটা বুঝতে পেরে তারা এই দাবি থেকে সরে এসে তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দাবি করেছে, যৌক্তিক সময়ের মধ্যে। কিন্তু যৌক্তিক সময়টা কত সেটা একবারের জন্য তারা তাদের পক্ষ থেকে উচ্চারণ করেনি। তো তারা উচ্চারণ না করলেও প্রধান উপদেষ্টার নিজের একটা দায়িত্ব আছে, যেহেতু উনি দেশের জন্য কাজ করছেন এবং একটা নির্বাচন আয়োজনের জন্য উনি অঙ্গীকারবদ্ধ, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। উনি রাজনৈতিক দলগুলোর সেন্টিমেন্টটা দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন, আরও সরকারের উপদেষ্টা মণ্ডলীর সাথে কথা বলে উনি একটা সম্ভাব্য তারিখ বলেছেন, এই তারিখের মধ্যেই নির্বাচন হবে। তা না, এটা আরও এগিয়েও আসতে পারে যদি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়, আবার পিছিয়েও যেতে পারে। এটা নির্ভর করবে আসলে রাজনৈতিক কনফিউশন থেকেই যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার বসছে, ততক্ষণ পর্যন্ত সরকার তো রাজনৈতিক দলগুলোর সাথে বসবে এবং সেটার জন্য ঐক্যমতের একটা কমিশনের কথা বলা হয়েছে। সরকার রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি একটু পরেই। দর্শক দেখছেন রাজনীতি। ডাক্তার জাহেদ, আপনি আজকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, শেখ হাসিনা আর তার দোসরদের বিচার করতে চায় না সরকার, কেন?
প্রশ্ন এটা, আমি কেন সেটা আসবো তার আগে খুব দ্রুত একটা জিনিস, শেখ হাসিনা এবং দোসরদের বিচারের সময়টা কেমন লাগতে পারে একটা ছোট আইডিয়া দেওয়ার জন্য। এই ট্রাইব্যুনালে যখন জামায়াতের নেতাদের বিচার হচ্ছিল, আমি একটা টাইম লাইন, প্রথম যে কেসটা ছিল জনাব কাদের মোল্লার, আমি একটা টাইম লাইন বলি। ওনাকে গ্রেফতার করা হয়েছিল 13 জুলাই 2010 এবং তখন থেকে তদন্ত শুরু হয় 2011 সালের 1 নভেম্বর, এক বছর একটু বেশি সময়ে তদন্ত করে চার্জশিট দেওয়া হয়। 2012 সালে 28 মে ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয় 13 সালের 5 ফেব্রুয়ারি। তার মানে 2.5 বছরের বেশি সময় লেগেছে, হ্যাঁ 2.5 বছরের বেশি সময় লেগেছে প্রাথমিক কনভিকশন হতে। এই ক্ষেত্রে আরও বেশি হবে, কারণ হচ্ছে তুষার যেটা বলছেন 1.5 বছরের মধ্যে বিচার আসলে প্রবলেম্যাটিক আছে। কেন? আমাদের এই বিচারের প্রতি খুব মনোযোগ আছে, সিরিয়াস। ফলে যেটা করতে হবে যে প্রত্যেকটা ক্ষেত্রে সরকার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পুরোপুরি না হলে তার খুব কাছাকাছি পৌঁছচ্ছে। ধরুন এই ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করা হবে, এটা আমি জাস্ট বেসিক লিগাল সেন্স থেকে বলছি। এখানে হেলাল আছেন, উনি আরও ভালো বলবেন। ধরুন এটা যে আইনটা আছে, এই আইন ইটসেলফকে চ্যালেঞ্জ করা হবে, এগুলোর কিন্তু প্রত্যেকটার হিয়ারিং চলতে থাকবে যদি তারা চ্যালেঞ্জ করে মামলাগুলো। ফলে এই টাইম কিন্তু অনেক লম্বা হবে। আমি 1.5 বছর আমার কাছে একটু শর্ট মনে হয়। এবার আমি যে জায়গাটায় আসি সেটা হচ্ছে, আজ আমরা যে রিপোর্টটা দেখলাম, খুবই কম্প্রিহেন্সিভ একটা রিপোর্টে এই পত্রিকা দেখিয়েছে যে জাতিসংঘের তদন্ত দলকে যখন আনা হলো, আমরা নিজেরাও এটার পক্ষে খুব কথা বলেছি যে আমরা স্পষ্ট এবং পরিষ্কার থাকতে চাই। পরিষ্কার মানে হচ্ছে আমার বলা কিছু কথা বা আমার পারসেপশন ভুলও হতে পারে, আমরা চাই জাতিসংঘের অধীনে যখন তদন্ত হবে। এখন সমস্যা যেটা দাঁড়ালো, এটা বাংলাদেশের সরকারের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনিও স্বীকার করেছেন, একটার পর একটা ডেট পেছানো হচ্ছে, অনেকগুলো তথ্য চাওয়া হয়েছে, তথ্যের মধ্যে এবং পরবর্তীতে নাম প্রকাশে অনিচ্ছুক কেউ বলছেন, এবং এটা আমরা যৌক্তিক মনে করি। বিশেষত যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বল প্রয়োগ করেছেন, যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, তারা কিভাবে করেছেন, তাদেরকে কে আদেশ দিয়েছে, এই রিলেটেড তথ্যই প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারা অনেকগুলো ডেটা চেয়েছিল এই রিলেটেড। তো আপনি তদন্তর জন্য আহ্বান করছেন, এবং আমি মনে করতে পারি আমাদের প্রধান উপদেষ্টা খুব বড় গলায় তার ভাষণে এই জাতিসংঘের তদন্ত দলের কথা বলছে। এবং পরবর্তীতে, এটা কিন্তু 15ই আগস্ট পর্যন্ত, সো পরের 10 দিনেও কি রকম হামলা কার উপরে হয়েছে, আমাদের কোনো ভুল পারসেপশন থাকতে পারে। ধরুন সংখ্যালঘুর উপর আমরা প্রায়ই বলছি যে শতভাগই হয়েছে রাজনৈতিক কারণে, উই মে বি রং, এবং এটা প্রস্তুত থাকা দরকার যে দেখা গেল যে 5টা হামলা কমিউনাল কারণে হয়েছে, আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা বলছি প্রায় 50-এর মতো পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এটা আরও বেশি হতে পারে, হলে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। তো আমাদের এই তথ্যগুলো দিয়ে আসলে একটা জেনুইন তদন্ত, এখন এই তদন্তের লাভ যেটা হতো, আমি কেন এটাকে শেখ হাসিনার বিচারের সাথে রিলেট করছি, কারণ শেখ হাসিনার আদেশগুলোই প্রতিপালিত হয়েছে মানুষগুলোকে দিয়ে। যখন আমরা এই মানুষগুলোকে জেনুইনলি একটা খুবই গুরুত্বপূর্ণ জাতিসংঘের মানবাধিকার যে সংস্থা আছে তাদেরকে দিয়ে মানে জেনুইনলি ইনভেস্টিগেট করে ডেটা পাবো, তখন কিন্তু শেখ হাসিনাকে কনভিক্ট করার জন্য বেটার সাহায্য করবে। কিন্তু আমরা দেখছি এই তথ্যগুলো দেওয়া হচ্ছে না, এবং সর্বশেষ যে তারিখ দেওয়া হয়েছে এবং বলাই হচ্ছে একটা অসম্পূর্ণ প্রতিবেদন আসতে যাচ্ছে, কারণ আমরা ডেটা দেইনি। আমাদের ভয়টা কেন, আমি খুব অবাক হয়েছে। একটু যোগ করি, বলা হচ্ছে যে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ধারণা করা হচ্ছে বা কেউ কেউ সেটা বলছেন যে তারা খুব বেশি কনফিডেন্স পাবেন না ইত্যাদি ইত্যাদি। সো আমাদের যারা যারা আমাদের বিভিন্ন বাহিনীতে আছেন, আমাদের জাতিসংঘের শান্তিরক্ষীরা আছেন, যারা যারা কনভিক্টেড হবে তারা শেখ হাসিনার কারণে হয়েছেন, এবং তারা সেখানে যাবেন না। আমাদের বাকি যে বাহিনী আছে সেটা এই সরকার এবং ভবিষ্যতের গণতান্ত্রিক সরকারের অধীনে তারা এগুলো করবেন না। এটাতে কোনো ঝুঁকি আছে বলে আমি মনে করি। ঝুঁকি আছে বলে আপনি মনে করেন না? সরা তুষার, অনেক কিছু নিয়ে আপনারা সরব থাকেন, আপনি কি জানেন বিষয়টা? জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য তাদের আমন্ত্রণ যে জানিয়েছে, বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার বলা হলেও অপরাধ এবং অনেক অপরাধীর তথ্য দেওয়ার ক্ষেত্রে অপারগতা লক্ষ্য করা গেছে, যা মোটেও কাম্য নয়। ওই কর্মকর্তা বলেছেন এ কারণে তথ্যানুসন্ধান দল তাদের প্রতিবেদন শেষ করতে পারছে না। অবশ্য নতুন করে জানুয়ারির মধ্যভাগে প্রতিবেদন শেষ করার লক্ষ্যে কাজ চলছে। পূর্ণাঙ্গ তথ্যপত্র না পাওয়ায় প্রতিবেদন অসম্পূর্ণ হবে বলে জানান তিনি। আপনারা তো অনেক কিছু নিয়ে সরব, বিচার চান খুব দ্রুত, কিন্তু সরকার তথ্য দিচ্ছেন না। জানেন আপনারা, জানলেও প্রতিবাদ করেছেন। আজকে এই রিপোর্টটা আমরা দেখেছি এবং এটা ভয়ঙ্কর একটা রিপোর্ট, মানে এটা খুবই নিন্দনীয়। সরকারের 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত ছিল এটা। পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষত, আমি সরকারের অনেকগুলো মন্ত্রণালয় নিয়ে আমাদের অনেকগুলো অবজারভেশন আছে, তার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা 5 তারিখের পর থেকেই মানে কমপ্লিটলি ইনকম্পিটেন্ট দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাপারে, মানে সেটা ইন্ডিয়ার প্রোপাগ্যান্ডার কাউন্টার করার ক্ষেত্রে, রিজয়েন্ডার দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয়। এটার ক্ষেত্রে যেটা আপনি বললেন এটা খুবই ভয়ঙ্কর, এবং এইটা হলে আমি বলবো যে এই সরকারের উচিত যে আসলে আমরা তো 25 আর 26 নিয়ে কথা বলছি, আর 2 মাসের মধ্যে ইলেকশন দিয়ে বিদায় নেওয়া উচিত যদি তারা বিচার না করতে পারে। কারণ এটা হচ্ছে 1 নম্বর লেজিটিমেসি, যে কারণে আপনি ক্ষমতায় থাকবেন, মানে এই টাইম ফ্রেমটা, এটাই যদি আপনি করতে না পারেন। এবং আপনার আমন্ত্রণে এসেছে একটা, আমরা তো চাচ্ছি যে একটা আন্তর্জাতিক
মানের এবং স্বচ্ছ একটা বিচারিক প্রক্রিয়া চলুক, যেটা জাহিদ ভাই বলেছেন, আমরাও এটা চাই, কারণ এটা নিয়ে যেন পরবর্তীতে কোনো প্রশ্ন না ওঠে। আপনি এটারই যদি মানে কোনো সুরাহা করতে না পারেন এবং ওই দলটাকে সহযোগিতা করতে না পারেন যারা বাংলাদেশে এসেছে, তাহলে তো এটা মানে আপনার কোনো থাকার কোনো দরকার নেই। আজাদ মজুমদার, সব চাপ সরকারের দিকে, তথ্যানুসন্ধানে সংশ্লিষ্ট জাতিসংঘের এক কর্মকর্তা এটাও বলেছেন ঢাকার পক্ষ থেকে তদন্তের স্বার্থে সব ধরনের নথি যাচাই করার পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবতা হলো চাহিদা অনুযায়ী নথি মেলেনি। বাংলাদেশ সরকার তথ্য দিয়েছে ঠিক, তবে তা আংশিক। জুলাই ও আগস্টে ছাত্র জনতার উপর সংঘটিত মানবাধিকার লঙ্ঘনে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বিষয়ে তথ্য চেয়ে তেমন সাড়া পাওয়া যায়নি। রিপোর্টটি প্রকাশিত হয়েছে বেশ অনেক ঘন্টা হয়ে গেছে। রিপোর্টে যদি অসত্য হতো, তথ্য যদি ঠিক না হতো, নিশ্চয়ই সরকারের তরফ থেকে আমরা একটা প্রতিবাদ লিপি দেখতে পাইনি। তো তথ্য কেন দিচ্ছে না সরকার ঠিকঠাক মতো? ধন্যবাদ। তথ্য দিচ্ছে না, আমার কাছে মনে হয় না বিষয়টা এরকম। এটাকে একটু টুইস্ট করে বলা হচ্ছে তথ্য দিচ্ছে না। তথ্য দিতে গিয়ে কিছু বিলম্ব হচ্ছে, বা তথ্য তো জোগাড় করতে হবে। আপনি দেখেছেন সরকার প্রথমত হচ্ছে একটা গণ অভ্যুত্থানের পরে সরকার দায়িত্ব নিয়েছে, দেশটা নতুন করে পুনর্গঠন হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠিত হচ্ছে, দেশের প্রশাসনে পুরো দেশের সব কিছুই আসলে একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তো এই পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন যাচ্ছে, তখন সরকারকে একই সাথে দেশ পুনর্গঠনের এই কাজগুলো চালাতে হচ্ছে, দৈনন্দিন কার্যাবলী চালাতে হচ্ছে, সরকারকে একটা নির্বাচনের জন্য একটা রূপরেখা ঠিক করতে হচ্ছে, সংস্কারের কাজগুলো করতে হচ্ছে। কাজের আসলে পরিমাণ অসংখ্য। তো এবং যে দাবিটা উঠেছে সেই দাবি আমি বলছি, আমাকে অনেক কাজ থাকবে, এটাই তো স্বাভাবিক। আমাকে কথা বলতে দিতে হবে। তো আপনারা যদি কথা বলেন তাহলে তো মানে আমাদের সরকারের এটাও একটা সমস্যা যে আপনারা সবাই শুধু বলছেন, সরকারের কথাটা কেউ শুনছেন না। একসাথে ক্ষেত্র বিশেষে দুইজনও বলছেন, যেটা একটু আগে হয়েছে। তো সরকারকে সময় দেওয়া দরকার, আমরা মনে করি। সেই সময়টা আসলে কেউ দিতে রাজি হচ্ছে না, সবাই সব কিছুতে অধৈর্য হয়ে যাচ্ছেন। সংস্কার কমিশন করা হচ্ছে, আপনাকে 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে। নির্বাচন আপনাকে দিতে হবে দ্রুত, আপনাকে সংস্কারের কাজও শেষ করতে হবে। বিভিন্ন বিষয়ে 50টার মতো বিষয়ে সংস্কার করার দাবি উঠেছে সরকারের কাছে। তো ইত্যাদি নানা ধরনের কাজ সরকারের উপর এসেছে। সরকার সেই কাজগুলো সরকারের সীমিত সামর্থ্য দিয়ে চেষ্টা করছে। দয়া করে আজাদ মজুমদার আমাকে যদি প্রশ্ন করতে দেন, যেটা ডাক্তার জাহেদ বলেছেন একই প্রশ্ন আমার, চাইলে উপদেষ্টা সংখ্যা বাড়ানো যায়। সরকারকে সব কাজই করতে হবে, সরকারকে নিয়োগে দিয়েছে ছাত্র জনতা এই কারণে। কাজে বিচার সবচেয়ে অগ্রাধিকার যে বিষয়টি, সেটি আসলে সরকারের কাজের চাপে চাপা পড়ে যাবে, এটা তো হয়। সরকার কাজ করছে না সেটা তো কেউ বলেনি। সরকার কাজ করছে, কিন্তু কাজের গতি নিয়ে হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে, আপনার মনে হতে পারে যে কাজের গতিটা প্রত্যাশিত মাত্রায় না। কিন্তু আমি মনে করি যে সরকারের কাজ যেটুকু গতিতে হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি গতিতে হচ্ছে। সরকারের সীমিত, সেটা সরকার মনে করে, জনগণ কি মনে করে সেই প্রশ্ন, মানে সেই সার্ভে আছে আপনাদের করেছেন? স্যারকে আপনি বলুন যে আপনি তো একজন জনগণের অংশ, আপনাকে তো সরকার সেই সুযোগটা দিয়েছে, আপনি সরকারের সমালোচনা করতে পারছেন। এটাও কিন্তু একটা বিরাট, আমি মনে করি যে একটা অগ্রগতি। সরকারকে যদি সরকার কোনো জায়গায় ব্যর্থ হয়, সরকার কোনো জায়গায় যদি আপনি মনে করেন যে পারছে না, আপনি দেখিয়ে দিতে পারছেন। একটা সময় পর্যন্ত আমরা কিন্তু সেটাও পারিনি। মজুমদার, আপনার এই কথার সাথে আমি অন্তত সহমত না। আমি দীর্ঘ প্রায় 20 বছর ধরে সাংবাদিকতা করছি। আমি যখন যে সরকারের সমালোচনা করতে চেয়েছি, ডাক্তার জাহেদ আছেন, তিনি সাক্ষী, করতে পেরেছি। কাজে অন্তত আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। এই কারণে আপনি এই টকশোতে সমালোচনা করাটাই খুব চূড়ান্ত বিষয় না। আপনারা কিন্তু জুলাই বিপ্লবের সময় সঠিক নিউজটাই দেননি। তো আপনি যদি নিউজটা না দেন আর টকশোতে এসে সমালোচনা আপনি বলেন না, ভিন্ন আলোচনা নয়, এটা দুটো পরস্পর একেবারেই পরস্পর সাথে সম্পর্কিত। আপনি টকশোতে নানা ধরনের আলোচনা করলেন এবং না, সেটা আপনাদের সবারই সমস্যা, এটা আমাদের সামগ্রিকভাবে সমস্যা। আপনি অবশ্যই আমি যমুনা টেলিভিশনকেও এই অ্যাকিউজটা করতে পারি। আপনারা যে 18 জুলাই 100 জনের মতো মারা গিয়েছে মানুষ, আপনারা কয়জন মানুষের মৃত্যুর তথ্য দিয়েছেন? আপনাকে দিয়েছেন? না দিয়ে আপনি টকশোতে এসে বলছেন, দুটো আলোচনা করছেন এবং বলছেন যে দেশে অনেক বাকস্বাধীনতা আছে এবং আপনি সমালোচনা করছেন। শেখ হাসিনা ঠিক এভাবেই বলতো যে দেশে 1000 সংবাদপত্র আছে, দ্যাট মিনস বাকস্বাধীনতা আছে। আমি আর দায়িত্ব নিব না আজাদ মজুমদার, আমি নিজের দায়িত্ব নিচ্ছি। আমি সকল সময় সরকারের সমালোচনা করেছি এবং এই রিপোর্টটি যদি সত্য হয় সেটা আসলে খুবই ভয়াবহ তথ্য। যে কাজটি সরকারের অগ্রাধিকার ছিল সেখানে যদি তথ্য দিতে দেরি হয়, বা আপনি বলছেন অন্য কাজের প্রেসারে দিতে পারছেন না, সেটাও আসলে ডাক্তার জাহেদ আপনাকে আমি 30 সেকেন্ড সময় নেই। এটা ইনএফিশিয়েন্সি বা ইনক্যাপাবিলিটি না। এখানে এই রিপোর্টটা যদি বিস্তারিত পড়েন স্পষ্টভাবে দেখবেন ডেলিবারেটলি তথ্য দেওয়া হচ্ছে না।
এটা হলো তাই। সুতরাং এটা কিন্তু আসলে অনেক কাজের চাপের প্রশ্ন না। সরকার সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিলেটেড তথ্য আসলে দেওয়া হবে না, সরকার তাদের কাছ থেকে কোনো চাপের কারণে হয়তো বা এটা হচ্ছে। সুতরাং এটাকে ওটার সাথে তুলনা করা ভুল হচ্ছে। জি। এটা ইন্টেনশন আজাদ মজুমদারের কাছে আমি আসবো। ডাক্তার জাহিদুর রহমান যে অভিযোগ করেছেন সেটা রিপোর্টটাই বলছে, রিপোর্টটাই বলছে মীর মোহাম্মদ হেলালুদ্দিন যোগ করি, ওই তথ্যগুলোর ঘাটতির কারণে রিপোর্ট অসম্পূর্ণভাবে দেয়া হবে সেই কথাও রিপোর্টে লেখা, সেই কথাও রিপোর্টে বলা হয়েছে, সেই কথাও জাতিসংঘ তদন্ত কমিশনের যে কর্মকর্তা তিনি বলছেন। মীর মোহাম্মদ হেলালুদ্দিন সব আলোচনাই আপনি শুনেছেন। আপনি এই যে তথ্যানুসন্ধানে জাতিসংঘের কর্মকর্তা বলছেন যে তারা আসলে যে রিপোর্ট শেষ পর্যন্ত দিবেন সেটা সম্পূর্ণ হবে না, সেই বিষয়ে কিছু বলতে চাইলে বলতে পারেন। সাথে একটা প্রশ্ন, একটি গণমাধ্যম একটি রিপোর্ট করেছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রবল আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে, গুঞ্জন রয়েছে। নতুন বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে তারেক রহমান দেশে ফিরতে পারেন, বিএনপি সূত্রগুলো বলেছে। প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, এমনকি তারেক রহমানের জন্য বাড়িও খোঁজা হচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধি দল নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ঘুরে গেছে, এমন একটি খবর ছেপেছে যে পত্রিকা। সেটার খবর যদি সত্য কি মিথ্যা সেটা আপনি নিশ্চয়ই বলবেন। তাহলে ফেব্রুয়ারির শুরুতে দেশে আসছেন তারেক রহমান, বাসা কোথায় খোঁজা হচ্ছে? গুলশানে, এরকম কিছু? এইগুলা তো পত্রিকার একটা রিপোর্ট আসতেই পারে। ওনার যে মামলার গুলো আমরা তো আইনিভাবে মোকাবেলা করছি, ইনশাল্লাহ মামলা শেষ হলেই যখন যথাযথ সময় হবে উনি চলে আসবেন। আর কোনো স্পেশাল টিমে এসছে বলে আমার এটা মনে হয় না। উনি রাজনৈতিক নেতা, উনি রাজনৈতিক কর্মী, উনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি বাংলাদেশেই সেফ মনে করবেন। ওনার যেদিন আইনি প্রক্রিয়াগুলো সমাধান হবে উনি অবশ্যই দেশে ফেরত আসবেন। পারসেপশনের একটা কথা আমি একটু বলে অ্যাড করি। দেখেন, আমি মনে করছি আমি সাকসেসফুল, যদি পারসেপশন হয় আমি আনসাকসেসফুল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন হয়েছে কি, মেবি দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং, বাট পারসেপশনটা হচ্ছে যে গভর্নমেন্ট ফেল করছে। এটা কিন্তু আমাদের সবার জন্য খুব নেগেটিভ সাইড, বিকজ এই গভর্নমেন্ট কিন্তু কোনো ভোট ইলেক্টেড গভর্নমেন্ট না, এই গভর্নমেন্ট কিন্তু কোনো পার্টিসান গভর্নমেন্ট না। এই গভর্নমেন্ট হচ্ছে একমাত্র গভর্নমেন্ট দীর্ঘদিন পরে বাংলাদেশে যে সমস্ত বাংলাদেশিরা এগ্রি করে কিন্তু এই গভর্নমেন্টটা ফর্ম করেছে। সো অ্যাট নো পয়েন্ট অফ টাইম আমরা এখানে যারাই আছি, আমার মনে হয় না কেউই এনিওয়ান উই ওয়ান্ট দ্যাট দিস গভর্নমেন্ট শুড ফেইল। এখন দেখেন, অসহিষ্ণু হওয়া যাবে না। যেমন আমি মত প্রকাশ করতে পারছি, দ্যাট ইজ নট এ ফ্যাসিলিটি দ্য গভর্নমেন্ট ইজ গিভিং মি, দিস ইজ মাই রাইট। এটা তো আমার কনস্টিটিউশনাল রাইট। এটা তো এই গভর্নমেন্ট আসছে দেখে আপনি কথা বলতে পারছেন, এটা খুব নেগেটিভ টার্ম, কিন্তু ইট ইজ সামওয়ার্ড রিফ্লেক্স অর রিসাউন্ডস ওই আওয়ামী লীগের কিছু, যে তুমি তো কথা বলতে পারতেছো, এরকম তো না। এটা তো আমার রাইট, আমি কথা বলবোই, আমার কথা আমি বলবোই। আমি আবারও বলি, আমি আজকে একটা উদাহরণ দিচ্ছিলাম, এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করছেন আপনারা দাবি আদায়ের আন্দোলনে কখন নামবেন। আমি কেন দাবি আদায় করতে? তো আমাদের সরকার, আমরা আলাপ আলোচনা করবো, আমাদের দেশ, যেটা দেশের জন্য ভালো হবে আমরা সেটা করব। উই অল নিড টু বি টুগেদার। এই স্বৈরাচার, পতিত স্বৈরাচার হাসিনার বিচার বাংলাদেশে করতে হবে, সুপ্রিম এটা কাজ। এবং শুধু ওনার না, ওনার সাথে যতগুলো দোষী খুনি তৎকালীন সময় রাজনীতির নামে দুর্বৃত্ত ছিল, সবারই বিচার করতে হবে। এই বিচার প্রক্রিয়াটা শুধুমাত্র এই সরকারের দায়িত্ব না, এটা বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। প্রতিটি নাগরিকের দায়িত্ব বলে আপনি মনে করেন? সরোয়ার তুষার, 30 সেকেন্ডে বলতে হবে, দলের নাম নিয়ে আপনাদের দলে কোনো কনফিউশন আছে কিনা? অনেক কথা শুনতে পাচ্ছি। এটা একেবারে, এবং এটার ক্ষেত্রে যমুনা টেলিভিশনের একটা ভূমিকা আছে, যেটা আসলে আমরা প্রতিবাদও করেছি। এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় না, এবং আমাদের দিক থেকে আমরা কখনোই বলি নাই দলের নাম অমুক হবে বা তমুক হবে। আমরা এখনো ওই পর্যায়ে যাইনি। আমরা আপনাদের বক্তব্য দিয়েই কিন্তু আমরা সংবাদটি দিয়েছিলাম। এখন আপনারা আপনাদের বক্তব্যে অবিচল আছেন? আমাদের কোনো বক্তব্যে জনশক্তি বা এই ধরনের কিছু ছিল আমার সেটা মনে হয় না। যাই হোক, আমরা এটা রিজয়েন্ডার দিয়েছি, এবং কিছু পত্রিকা এটা ভুল ফ্রেমিংও করেছিল। আমরা বলেছি যে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই, দলের নাম আরও পরে, আমাদের আরও কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের বুঝাতে হবে। তারপর দলের নাম আমরা মানে সবচেয়ে ক্যাচি নামটাই হবে। জনশক্তি অনেক পুরনো সেকেল ধরনের নাম, এই ধরনের নাম আমাদের দলের অন্তত হবে না, অনেক আধুনিক হবে নাম। অপেক্ষায় রইলাম কি নাম হয় আপনাদের। আজাদ মজুমদার, সময় শেষ আমাদের অনুষ্ঠানে, তারপরেও আমি আপনাকে 30 সেকেন্ড দিচ্ছি, প্লিজ শেষ করুন আপনি। সময় তো শেষ, তাহলে আর কি বিষয়ে 30 সেকেন্ড সময়? মানে আপনার কোনো শেষ মন্তব্য, যেহেতু সরকারের মুখপাত্র হিসেবে আপনি এখানে এসেছেন। আমার কোনো বিষয়ে কোনো মন্তব্য নেই। জি, অনেক ধন্যবাদ। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে রাজনীতি। আগামী রোববার আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে।